খবরটি মানব সভ্যতার জন্য সুখবর নয়। ব্যাকটেরিয়ার মধ্যে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রতিরোধের ক্ষমতা বাড়ছে। এর ফলে আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমে আসছে। এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা বলছেন, কথায় কথায় অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনের ফলে এই সমস্যা তৈরি হচ্ছে। এর ফলে এমন ধরনের ব্যাকটেরিয়া জন্ম হচ্ছে যা কোনো অ্যান্টিবায়োটিক দিয়েই ঠেকানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সব চলে যাচ্ছে যে কিছুকাল পরে হয়তো সাধারণ সংক্রমণের চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা আর থাকবে না, এমনই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। তাই এ ব্যাপারে জনসচেতনতা বাড়াতে আমাদের আজকের এই আয়োজন। আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এ সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। সাথে আছে আমি ডাক্তার তানিয়া আলম। আমাদের আজকের বিষয় কথায় কথায় অ্যান্টিবায়োটিক। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এস.এম. আবু জাফর, সিনিয়র কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ সার্জারি, অ্যাপোলো হসপিটালস, ঢাকা, এবং অধ্যাপক ডাক্তার এম.এ. আজহার, বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ এবং অধ্যক্ষ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় হচ্ছে কথায় কথায় অ্যান্টিবায়োটিক। তো স্যার, প্রথমে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম অ্যান্টিবায়োটিক আসলে কি, খুব সহজ ভাষায় আমাদের সাধারণ জনগণের জন্য যদি বলেন। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। অ্যান্টিবায়োটিক একটা ওষুধ। এই ওষুধটা আমরা ব্যবহার করে থাকি আমাদের শরীরে বা রোগীর শরীরে যখন ব্যাকটেরিয়া দ্বারা কোনো অসুখের সৃষ্টি হয়, সেই অসুখটাকে চিকিৎসা করার জন্য আমরা অ্যান্টিবায়োটিকটা ইউজ করি। এবং আমরা সার্জারির ক্ষেত্রে অনেক সময় ধারণা করে থাকি যে আমি যদি এই অপারেশনটা করি তাহলে পরে সে একটা ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হতে পারে। সেই জন্য আমরা প্রোফাইলেকটিক, মানে চিকিৎসা করার আগেই, অসুখ হওয়ার আগেই যে আমরা অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করি সেটাকে আমরা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক বলে থাকি। অ্যান্টিবায়োটিকটা সাধারণত এই দুই ক্ষেত্রেই ব্যবহার করা হয়। জি স্যার, আপনার মেডিসিনে কোন কোন ক্ষেত্রে আপনি সাধারণত অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে প্রেফার করেন, যে কোন কোন এইসব রোগের ক্ষেত্রে আমি অ্যান্টিবায়োটিক দিব? এটা কি ধরনের রোগগুলো? এই যে বলা হলো যে ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য যে অসুখ তৈরি হবে, সেখানে ব্যাকটেরিয়া ধ্বংসকারী ওষুধ হচ্ছে অ্যান্টিবায়োটিক। জি। তো ব্যাকটেরিয়া দিয়ে অনেক রকম অসুখ তৈরি হয় এবং আমাদের মতো এখনো কম উন্নত দেশে অনেক রোগ ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। তো উল্লেখযোগ্য যদি আমরা বলি যে ব্যাকটেরিয়া কিভাবে হলো, মানে জ্বর। জি। ব্যাকটেরিয়া সংক্রমণ হলে জ্বর হবে। সুতরাং জ্বরের চিকিৎসা আমরা অ্যান্টিবায়োটিক করি। এক কথায় যদি বলি, অনেক কারণে জ্বর হয়, আপনারা অনেক নামও জানেন, টাইফয়েড, হ্যাঁ, তারপরে সর্দি, কাশি, গলা ব্যথা, নিউমোনিয়া আছে আর কি। তো এগুলোতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। মানে আমরা যা বুঝতে পারি, যখন ব্যাকটেরিয়া সংক্রমণ হবে তখন অ্যান্টিবায়োটিক। আমাদের মানে আমরা জানি ব্যাকটেরিয়ার সাথে ভাইরাস আছে। তো ভাইরাস যখন হবে, যে কোনো সংক্রমণ যদি হয়, তার মানে তখন আমাদের অ্যান্টিবায়োটিক লাগবে না। তো মানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যেটা বলছি, যে আমাদের একটা জ্বর হলো হঠাৎ করে, তো আমরা একটা দোকানে গিয়ে একটা অ্যান্টিবায়োটিক নিয়ে খেয়ে ফেললাম। সেক্ষেত্রে কি ধরনের ক্ষতি হতে পারে? জ্বরটা কি কারণে, সেটা তো আগে। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা দেশে একটা অ্যান্টিবায়োটিক পলিসি থাকতে হবে। এখন আমাদের দেশের সমস্যা হলো, উন্নত বিশ্বে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কেউ কোনো অ্যান্টিবায়োটিক কিনতে পারবে না, ব্যবহার করতে পারবে না। তো সেই দেশেও কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কি? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা হচ্ছে যে যথাযথভাবে বা ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি যদি অ্যান্টিবায়োটিকটা ইউজ করা হয়, তাহলে পরে ওই ব্যাকটেরিয়া জেনে যাচ্ছে যে এই অস্ত্রটা আমার সামনে আসছে, আমি কিভাবে ওই অস্ত্রের বিরুদ্ধে বেঁচে থাকবো, সেরকম একটা মিউটেশন হয়ে সে তার নিজের মতো বেঁচে থাকার চেষ্টা করে। সেই রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াকে আমরা নর্মাল অ্যান্টিবায়োটিক দিয়ে মারতে পারছি না। আপনি যেটা আবার বললেন যে দোকানে গিয়ে আমি অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেললাম, আমার আসলে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে কিনা সেটা আমি জানি না। ওই ফার্মেসি তিনিও জানেন না যে আমার কি অসুখ হয়েছে, এবং উনি আমাকে কি অ্যান্টিবায়োটিক দিবেন সেটাও উনি জানেন না, আমাকে কত ডোজে দিবেন সেটাও উনি জানেন না, আমার কতদিন খেতে হবে সেটাও উনি কিন্তু জানেন না। যার ফলে হবে কি, যে আমার হয়তো অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিকটা আমি খেয়ে ফেলছি, যার ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। তো রেজিস্ট্যান্স ডেভেলপ করলে আপনি আপনার অনুষ্ঠানের প্রথমেই বলেছেন যে এরপরে হয়তো আর কোনো অ্যান্টিবায়োটিক অবশিষ্ট থাকবে না, যে ছোটোখাটো জ্বর বা ছোটোখাটো ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য আমরা আর কোনো চিকিৎসা আমাদের হাতে আর বেঁচে থাকবে না। সুতরাং এটা আমাদের জন্য একটা অশনি সংকেত। আমাদের অশনি সংকেতটা হচ্ছে কি, যে যথাযথভাবে
আমরা যদি অ্যান্টিবায়োটিকটা ইউজ না করি তাহলে পরে ছোটোখাটো অসুখের আর কোনো চিকিৎসা ডাক্তারদের হাতে থাকবে না, সেই ক্ষতিটা আমাদের হচ্ছে। সেই ক্ষতিটা হচ্ছে। স্যার আপনার এই সময় প্রায় সময় পান যে একজন পেশেন্টকে আপনার ধরেন আপনি যেটা বলেন নিউমোনিয়া পেশেন্ট বা টাইফয়েড ফিভার পেশেন্ট, আপনি তাদেরকে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করছেন যে অ্যান্টিবায়োটিক তাদের লাগবে। তো আপনি দিলেন একটা প্রতিটা অ্যান্টিবায়োটিকে একটা ডিউরেশন থাকে, এত দিন ধরে খেতে হবে। তো পেশেন্ট দেখলেন যে 3 দিন পরে তার জ্বরটা পড়ে গেল, অ্যান্টিবায়োটিক তখন বন্ধ করে দেয়। এটা ক্ষেত্রে কি ধরনের ক্ষতির সম্মুখীন পরবর্তীতে হবে রোগী? তার মানে হলো যে আমার অ্যান্টিবায়োটিকের জীবাণু ধ্বংস সম্পূর্ণরূপে করতে হবে। আমি তাকে আংশিক ধ্বংস করলাম, বাকি যারা রয়ে গেল তারা কিন্তু একটা প্রতিরোধ ক্ষমতা অর্জন করে ফেলল। তখন অ্যান্টিবায়োটিক যেহেতু বন্ধ হয়ে গেল, তখন তারা আবার বংশ বিস্তার করবে এবং তখন তারা ওই রেজিস্ট্যান্ট জীবাণুর বংশ বিস্তারটা বেড়ে যাবে। তাতে করে দেখা যাবে ভবিষ্যতে সেই অ্যান্টিবায়োটিক দিয়ে তাদেরকে আর মানে আমি প্রথমবার টাইফয়েডের জন্য একটা অ্যান্টিবায়োটিক খেলাম, এরপরে যে আবার টাইফয়েড যদি কারো হয় বা অন্য কোনো অসুখ হয়, এই অ্যান্টিবায়োটিকটা তখন কাজ করবে না, কারণ এর এগেইনস্টে যে ব্যাকটেরিয়াগুলো সবাই জেনে গেছে যে কোন ওষুধ দিয়ে তার কি সমস্যাটা হবে। তাই এরকম ক্ষেত্রে যে আবার দেখা যায় আবার কিছু কিছু পেশেন্ট আছে যে ধরেন ছোট একটা ফোড়া হলো, তখন তাকে আপনি একটা অ্যান্টিবায়োটিক দিলেন, এটা ভালো হয়ে গেল, এরপরে সে আবার ফোড়াটা হলো, ফোড়াটা কি ওই ধরনেরই ফোড়া নাকি কিন্তু সে দেখলেন আপনার আগের 1 বছর আগে একটা প্রেসক্রিপশন বের করে দেখলেন যে এই ওষুধ খেলে ভালো হয়েছিলাম, আমি তাহলে আবার ওষুধটা খাই, এটা কি করা ঠিক কিনা? এটা অবশ্যই করা ঠিক না, কারণ হচ্ছে যে আপনার যদি ফোড়া হয়ে থাকে, ফোড়ার চিকিৎসা কিন্তু অ্যান্টিবায়োটিক নয়। জি। ফোড়া মানে কি? ফোড়া মানে হচ্ছে, যদি আমরা ফোড়ার একটা ডেফিনেশন যদি বলি। এই প্রশ্নের উত্তর নিয়ে আগে দর্শক ফোন নিয়ে আসছি আমরা। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, আমি বলার থেকে মহিবুল্লাহ বলছিলাম। জি, প্রশ্নটি বলুন। জি, প্রশ্নটা হচ্ছে যে আপনার এই যে কথায় কথায় মানে যেমন একটু জ্বর টর হইলে ডাক্তারের কাছে গেলে অ্যান্টিবায়োটিক দেয়, এই অ্যান্টিবায়োটিক মূলত কি কি রোগের জন্য মানে উপকারিতা? জি জি, ঠিক আছে, ধন্যবাদ দর্শক, আমরা এই বিষয় নিয়ে আলাপ করছি। ধন্যবাদ প্রশ্নের জন্য। আচ্ছা, ধন্যবাদ প্রশ্নের জন্য। কি কি রোগ হলে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় সেটা ডক্টর নির্ণয় করবেন। যেমন মেডিসিনের ডক্টররা টাইফয়েড হলে অ্যান্টিবায়োটিক খেতে হবে, কিন্তু আপনার যদি ডেঙ্গু হয় বা আপনার যদি চিকুনগুনিয়া রোগ হয় তাহলে আপনার অ্যান্টিবায়োটিক লাগবে না। এমনি আপনি যেমন প্রশ্নটা করলেন, কোনো মানুষের যদি ফোড়া হয়, সার্জিক্যাল ডিজিজ, তাহলে পরে আমি তার চিকিৎসা করব হচ্ছে অপারেশনের মাধ্যমে, আমি পুঁজটাকে তার বের করে দিতে হবে। তারপরে যদি আমি মনে করি চারিদিকে সেলুলাইটিস আছে, তাহলে পরে আমি তাকে হয়তো একটা অ্যান্টিবায়োটিক দিব। এবং আমি কি অ্যান্টিবায়োটিক দেব? আমি পুঁজটাকে কালচার করব। ইনিশিয়ালি আমি একটা অ্যান্টিবায়োটিক শুরু করব, কিন্তু আমি পুঁজটাকে কালচার করব অ্যান্টিবায়োটিক দেওয়ার আগেই, এবং ওটাতে যে গ্রো করবে ব্যাকটেরিয়া এবং যে অ্যান্টিবায়োটিক সেনসিটিভ হবে, আমি সেই অ্যান্টিবায়োটিকটা অ্যাপ্রোপ্রিয়েট ডোজে দিব এবং একটা পার্টিকুলার টাইম পর্যন্ত দিব, আমি ফলো আপ করব। এবং সেইটা করলে এই অ্যাবসেসটার বা এই ফোড়াটার অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা হবে। এবং আমি একটা জিনিস সাজেস্ট করতে চাই, আপনার পুরনো প্রেসক্রিপশন দেখে একই রোগের বা অন্য আমার ভাইয়ের বা আমার চাচার বা আমার খালুর এই অসুখ হয়েছিল, ডাক্তার আমাকে এই অ্যান্টিবায়োটিক দিচ্ছিল, ওইটার উপরে বেস করে আপনার অ্যান্টিবায়োটিক নেবেন না। তার কারণ হচ্ছে আপনার খালুর বা আপনার চাচার হয়তো ডায়াবেটিস ছিল, ওনার হয়তো হাইপারটেনশন ছিল, উনি হয়তো স্টেরয়েড পাচ্ছিল, সুতরাং ওনার বডি রেজিস্ট্যান্স একরকম, আপনার হয়তো অন্যরকম। সেই জন্য আপনার কোনো সমস্যা হলে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন, নিয়ে আপনি অ্যান্টিবায়োটিকটা ইউজ করবেন। অ্যান্টিবায়োটিকটা আপনি নিজের ইচ্ছায় বা ফার্মাসিস্টের ইচ্ছায় আপনি গ্রহণ করবেন না, কারণ আপনারা প্রথমেই শুনেছেন, আবারও আমরা বলছি যে আমরা কিন্তু একটা অশনি সংকেত শুনতে পাচ্ছি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেলে সাধারণ এই ফোড়ার জন্য কিন্তু আর চিকিৎসা করার জন্য আমাদের হাতে কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো অস্ত্র থাকবে না। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে রাহুল, আমি সাতক্ষীরা থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন জ্বর আসে বা সর্দি বা ঠান্ডা লাগে, তখন আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে কিছু 2 দিন বা 3 দিন ভালো থাকে, তারপরে আবার দেখা যায় সপ্তাহ আবার জ্বরটা আসছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? অ্যান্টিবায়োটিক কি আমরা আবার খাবো, নাকি অ্যান্টিবায়োটিক কোনো অ্যাকশন আছে কিনা পরবর্তী? জি, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। উত্তর আমি দেই। জি স্যার। আচ্ছা, জি স্যার, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি বলি যে জ্বর হলেই কি কারণে জ্বর সেটা যদি জানা যায়, তার জন্য সঠিক বৈজ্ঞানিক ভিত্তিতে কোন অ্যান্টিবায়োটিকটা দরকার, কোন ডোজে দরকার, কতদিন দরকার, সেভাবে যদি প্রয়োগ করা যায় তাহলে রোগটা সম্পূর্ণরূপে সারবে। যেটা ঘটে, যেটা একটু আগে আমাদের সার্জারি প্রফেসর বলেছেন যে ডাক্তারের পরামর্শক্রমে, তো যেসব দেশে যে কোনো নাগরিক
ডাক্তার অ্যাফোর্ড করতে পারবে, মানে ডাক্তার দেখানোর সক্ষমতা রাখে, তাদের জন্য বিনা প্রেসক্রিপশনে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত না। কিন্তু আমাদের দেশে যেটা ঘটে যে সবাই কিন্তু তাৎক্ষণিকভাবে ডাক্তার দেখাতে পারে না, না পেরে তারা নিরুপায় হয়ে রোগ যন্ত্রণায় কাতর হয়ে দোকানদারের কাছে যাচ্ছে। দোকানদার তার একটা সাধারণ ধারণার উপরে ভিত্তি করে একটা দুটা সাময়িকভাবে ওষুধ দিচ্ছে। এইসব ক্ষেত্রে দেখা যায় যে সাময়িক জ্বরটা কমে গিয়ে আবার নতুন করে দেখা দেয়, তার মানে এটা দাঁড়ালো যে রোগটা সম্পূর্ণ নির্মূল হয়নি। তো এক্ষেত্রে আমাদের দেশে কি করণীয়, এটা নিয়ে কিন্তু বিভিন্ন মতভেদ আছে। যেমন আমি বলবো যে গ্রামের একটা লোক, সে তো সেই হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে পারবে না, তার হাতের কাছে রয়ে গেছে পল্লী চিকিৎসক। এখন সে তার জ্ঞানের মাধ্যমে যদি বলে যে না, এটা আমি বুঝতে পেরেছি যে এটা একটা সর্দি কাশি, বা এটা একটা টনসিলের ব্যথা, বা এটা একটা চর্মরোগ, তো এটার জন্য এই অ্যান্টিবায়োটিক দিলে হয়, সে যদি দেয়, আমার মনে হয় যে সাধারণ ক্ষেত্রে এটা এখন পর্যন্ত আমরা এটা অ্যালাউ করা উচিত। তা নাহলে একটা পর্যায়ে যাবে যে মানুষ হয়তো রোগটা জটিল হয়ে যাবে, তারপর ডাক্তার কাছে যাবে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যালো, আমার নাম নাইম। হ্যালো হ্যালো দর্শক, কে বলছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার নাম নাইম, বাসা হইল নারায়ণগঞ্জ, পাগলা। জি, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে আমার বাচ্চার বয়স হলো 3.5 বছর। জি। ওর জ্বর আসে মাঝে মধ্যে, কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক না খাওয়াইলে জ্বর কমে না, অ্যান্টিবায়োটিক জিনিস খাওয়াইতে হয়। অ্যান্টিবায়োটিক ছাড়া যদি ডোজ মারি, ডোজেও জ্বর কমে না, এবং কোনো প্যারাসিটামল না পায়, ওইটা জ্বর কমে না। তাই এই ক্ষেত্রে আমি কি করতে পারি? জি, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। অ্যান্টিবায়োটিক ছাড়া তো জ্বর কমে না, অ্যান্টিবায়োটিক। আচ্ছা, তো বারে বারে জ্বর হচ্ছে, অ্যান্টিবায়োটিক না খাওয়ালে কমছে না। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনার রোগটা সম্পূর্ণভাবে নিরাময় হচ্ছে না। তো যদি আপনার ক্ষমতা থাকে, আমার মনে হয় একজন ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো। জি, অনেক সময় নিজে নিজে বারবার একটার পর একটা অ্যান্টিবায়োটিক না খাওয়াই ভালো, যেটা একটু আগে বলা হলো, এতে বরং লাভের চেয়ে ক্ষতি হতে পারে। মানে অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হয়তো সেটাই দেখতে হবে দরকার, যে জ্বরটা রোগটা কেন সঠিকভাবে হচ্ছে। নির্ণয় দরকার। আমি একটু প্রফেসর আজহারের কথার সাথে অ্যাড করতে চাই যে গ্রাম দেশে অ্যান্টিবায়োটিকের ব্যাপারে আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। যেমন উনি বললেন যে আমরা যদি পল্লী চিকিৎসককে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে অ্যালাউ করবো কিনা, আমার মতে প্রফেসর আজহার যেটা বললেন সেটা সঠিক, কারণ সব ডাক্তার সবসময় অ্যান্টিবায়োটিক অভিজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন না অনেকে। সেক্ষেত্রে একটা পলিসি থাকা উচিত, জাতীয়ভাবে ন্যাশনাল একটা পলিসি থাকা উচিত, যে পল্লী চিকিৎসকরা এই কটা অ্যান্টিবায়োটিক, যে খুব সহজ, যে ন্যারো স্পেকট্রাম আমরা বলি, ন্যারো স্পেকট্রাম, লাইক আমি মনে করছি যে স্কিনের একটা ইনফেকশন হয়েছে, উনি যেন এখানে একটা সেফট্রাইজিন ইনজেকশন না দিয়ে দেয়, উনি শুধুমাত্র ফ্লোক্লক্সিসিলিন দিতে পারবেন, তার বাইরে উনি প্রেসক্রিপশন করতে পারবেন না। এরকম যদি একটা আমরা ন্যাশনাল পলিসি করে দেই যে পল্লী চিকিৎসক এই কটা অ্যান্টিবায়োটিক এই অসুখের জন্য এই কটা দিন চিকিৎসা করতে পারবেন, এটাতে যদি উনি ভালো হয়ে যান ভালো, না হলে যেন উনি অবশ্যই একজন কোয়ালিফাইড ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করেন, সেটা আমি অ্যাড করতে চাই। জি, অবশ্যই। তো স্যার, আবার অনেক সময় দেখা যায় যে অনেক রোগীদের চাপে পড়েও অনেক সময় দেখা যায় যে আপনি একটা ওষুধ দিচ্ছেন, দেওয়ার পর বললো যে এই ওষুধটা দিলেন, এটা তো অনেক কম দামি অ্যান্টিবায়োটিক, একটু দামি ধরনের অ্যান্টিবায়োটিক দেন, হয়তো ভালো হয়ে যাবে। এই ধরনের আপনার মতামত কি, যে দামি অ্যান্টিবায়োটিক, কম দামি অ্যান্টিবায়োটিক, এই ধরনের কোনো কিছু আছে কিনা? আমরা অ্যান্টিবায়োটিককে ক্লাসিফাই করি হচ্ছে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। প্রফেসর আজহার অলরেডি বলেছেন যে কোন অসুখের ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিকটা কাজ করবে সেটা আমাদের স্থানীয়ভাবে নির্ণয় করতে হবে। মনে করেন আমাদের হাসপাতালের একটা পেশেন্টকে আমরা দেখলাম যে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, পেশাবের ইনফেকশন হচ্ছে। কমনলি আমরা দেখতে পাই একটা ব্যাকটেরিয়া, তার নাম হচ্ছে ইস্কেরেশিয়া কোলাই। সেই ইস্কেরেশিয়া কোলাইটা আমরা দেখলাম যে সিপ্রোফ্লক্সাসিলিনে সেনসিটিভ। তারপরে আমরা একটা পলিসি করব যে এই সিপ্রোফ্লক্সাসিলিন ইউটিআই নিয়ে আসলে আমরা প্রাথমিকভাবে দিব, অ্যান্টিবায়োটিকটা দেওয়ার আগে তারা ইউরিনটাকে আমরা কালচারে পাঠাবো। আমরা যদি দেখি যে অলরেডি পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে এবং সিপ্রোফ্লক্সাসিলিন সেনসিটিভ তার ইউরিনটা, তাহলে পরে এইটা 5 দিন বা 7 দিন দিয়ে আমরা বন্ধ করে দেব। সুতরাং এখানে আমার দরকার হচ্ছে অসুখ সারার, আমার দামি এবং কম দামি এটা কোনো বিষয় না, কিভাবে আমাকে অসুখটা সারতে হবে। অ্যাট দি সেম টাইম আমাদের অ্যান্টিবায়োটিক বা যে কোনো চিকিৎসার আমাদের কয়েকটা প্রসিডিওর থাকে। যেমন ধরেন আমরা
ট্রিটমেন্টটা করবো কোয়ালিটি ট্রিটমেন্ট। কোয়ালিটি ট্রিটমেন্ট আমরা বলতে বোঝাচ্ছি যে আমরা এমন একটা ওষুধ তাকে দিব যে ওষুধটা ইজিলি অ্যাভেলেবেল, যেটা কম দামি, কম মানে আমি যদি একবার দিয়ে পারি ওষুধটা 2 বারের জায়গায়, আগে আমরা 4 বার দিতাম ওষুধ, রোগীর খেতে অসুবিধা হতো, সিপ্রোপ্রোস্টেলিন আমরা 2 বার দিয়ে পারতেছি। সুতরাং রোগীর কম খেতে হচ্ছে, কম কষ্ট হচ্ছে, সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই অ্যান্টিবায়োটিকটা দেওয়াতে আমরা যদি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইনিশিয়ালি দিয়ে দিই না জেনে, তারপরে রেজিস্ট্যান্স হওয়ার চান্স বেশি থাকে। সেই জন্য আমরা উই শুড গো অ্যাকর্ডিং টু দি নেচার অফ দি ডিজিজ। লাইক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি হয় তাহলে পরে আমরা সিপ্রোপ্রক্সিলিন দিয়ে শুরু করতে পারি। আবার যদি কালচারে দেখি যে অন্য কিছু আসছে তখন আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমি একটা কথা অ্যাড করতে চাচ্ছি। আপনি যে বলছিলেন যে এটা কিন্তু দেশের মানুষের ধারণা যে যত দামি অ্যান্টিবায়োটিক হবে ততই এটা কার্যকর হবে। অনেকে এটাকে বলে থাকেন হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক। আসলে হাই পাওয়ার লো পাওয়ার বলে কথা না, কথা হলো যে রোগের জন্য যে অ্যান্টিবায়োটিক বৈজ্ঞানিক ভিত্তিতে আইডিয়াল, সেই রোগের জন্য ওইটি কিন্তু হাই পাওয়ার, হোক সেটা সস্তা হোক সেটা দামি। তো এই জন্য আপনি যেটা বললেন যে যে রোগের জন্য যে অ্যান্টিবায়োটিক প্রয়োজন সেটা সঠিকভাবে প্রয়োগ করলেই হয়ে যাবে। সঠিকভাবে প্রয়োগ করতে হবে, সঠিক ডোজ দিতে হবে এবং কটা দিন সে খাবে সেটা দেখতে হবে। এবং আমরা যে তাকে চিকিৎসা করলাম, যদি রোগী অ্যাফোর্ড করতে পারে তাহলে পরে তার সেই ইউরিনটাকেও আমরা কালচার করে দেখব যে আমরা এই অ্যান্টিবায়োটিকটা যে দিলাম সেটা কাজ করলো কিনা, আসলে কাজ করলো কিনা। সেটা জানা থাকলে রোগীরও স্যাটিসফ্যাকশন হবে যে আমার এই ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছিল এবং এই অ্যান্টিবায়োটিক আমার ভালো হয়ে যাচ্ছে। একটা বিরতিতে যাচ্ছি আমরা। দর্শক, সময় হলো একটি বিরতি, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি কথায় কথায় অ্যান্টিবায়োটিক এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস.এম. আবু জাফর এবং ডাক্তার এম.এ. আজহার। স্যার, বিরতিতে যাবার আগে আমরা অ্যান্টিবায়োটিকে কখন দিব এটা নিয়ে আলাপ করছিলাম। এখন স্যার, অ্যান্টিবায়োটিকে দিলে কোনো ক্ষতিকর দিক আছে কিনা? একটা ওষুধ দিলাম, ওষুধ দিলে আমরা সুফল পেলাম, কিন্তু একটা ওষুধে তো কোনো কুফলও আছে, সাইড এফেক্টও আছে। এ ব্যাপারে কিছু বলবেন স্যার? হ্যাঁ, সব অ্যান্টিবায়োটিকেরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকতে পারে এবং সেটা সবারই যে হবে এমন কোনো কথা নয়। আমরা সার্জিক্যাল সাইডে আমরা আগেই বলেছিলাম যে প্রোফাইল্যাক্সিস হিসেবে আমরা দিই, তার মানে একটা মানুষের কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন নেই, কিন্তু আমি অপারেশন করার ফলে এখানে দুইটা কথা বলতে পারি আমি। সেটা হলো যে ব্যাকটেরিয়া আসলে ঢোকার কতগুলো রুট থাকে মানুষের শরীরে, যেমন কোথাও কেটে গেলে সেখান থেকে ঢুকতে পারে। এখানে আরেকটা কথা আমি যে সাধারণ জনগণের জন্য বলতে চাই, সেটা হচ্ছে যে যারা শীতের দিনে সাধারণত অনেক সময় আমরা দেখেছি যে পাগুলো ফেটে যায়, যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ওখান থেকে কিন্তু ইনফেকশনটা ঢুকে। সেটা আরেকটা রুট, মানে আমাদের স্কিনের যে কোনো যে ব্যারিয়ার, যেটা স্কিন, সেখানে যদি কোনো ধরনের ইনফেকশন বা কিছু একটা হয় সেদিক দিয়ে ব্যাকটেরিয়া ঢুকতে পারে, সেদিক দিয়ে ব্যাকটেরিয়া ঢুকতে পারে। সো আমাদের জানা দরকার আর কোথা থেকে ঢুকতে পারে। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকতে পারে। এখানে আরেকটা জিনিস পাবলিক অ্যাওয়ারনেসের জন্য বলতে পারি, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখেছি যে আমরা কাশি হয়, হাঁচি হয়, আমরা কাশিটা দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিলাম। সেটা কিন্তু কাশিটার মধ্যে যদি কারো টিবির জীবাণু থাকে, ওগুলো শুকায় উড়ে উড়ে মোটামুটি সবার মধ্যেই চলে যেতে পারে। সো সেটাও একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো সেটা আমরা প্রিভেন্ট করার জন্য আমরা কাশিটাকে এমনভাবে আমাদের ফেলতে হবে যেন সেখান থেকে মানুষের শরীরে সংক্রামিত না হতে পারে। এছাড়া আরও অনেকভাবে আমরা ব্যাকটেরিয়াল ইনফেকশন সংক্রমণটাকে প্রিভেন্ট করতে পারি, সেগুলো আমরা পরে আবার হয়তো বলবো। কিন্তু আপনি যে প্রশ্ন করেছিলেন যে সাইড ইফেক্ট কী হতে পারে, একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিলে অনেক সময় মানুষের প্রথমে আমরা টেস্ট করে দেখে নেই যে তার কোনো অ্যালার্জি আছে কিনা। অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন হয়ে মানুষের শ্বাসকষ্ট হতে পারে, সিরিয়াস কোনো সমস্যাও হয়ে যেতে পারে। সেই জন্য অ্যান্টিবায়োটিকটা কিন্তু একটা ওষুধ এবং এর ফ্যাটাল সাইড ইফেক্টও হতে পারে। অবশ্যই আছে, যেন জেনে শুনে এটা সবসময় খাওয়া উচিত। দর্শক আছেন একজন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি জহিরুল ইসলাম, ঢাকা ইসলামপুর থেকে বলছি। আমার ওয়াইফের বয়স 30। তো দুদিন আগে জ্বর হয়েছিল, তো নাপা এক্সট্রা দিছে, ফার্মেসিতে গেছি আমাদের পরিচিত, আর একটা ঠান্ডার কি ওষুধ দিছে মনে নাই, তো একটা করে খাওয়াতে বলছে। আর জ্বর থাকলে নাপা এক্সট্রাটা 2 বার কি 3 বার। তো খাওয়াচ্ছি, জ্বরটা কমে গেছে, বাট ঠান্ডাটা কমছে না। তো শরীরে ব্যথাও কমে গেছে,
জ্বরটা এখন অনেক কম, কিন্তু ঠান্ডাটা কমছে না। জি এখন ধন্যবাদ। কি করতে পারি জি, তুমি একটু সাথে বুঝতে পেরেছি। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য স্যার। আচ্ছা, আপনি বলেছেন, ধন্যবাদ দর্শক, আপনি বলেছেন 14 দিন ধরে জ্বর। এখানে একটা সাধারণ নিয়ম আমি বলি যে জ্বর ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, আবার ভাইরাস দিয়ে হয়। শুরুতে যদি সর্দি কাশি হয়, আমরা বলি যে যদি ভাইরাস দিয়ে হয় তাহলে বডি রেজিস্ট্যান্স এমনি ভালো হবে, সুতরাং শুধু প্যারাসিটামল খাওয়াতে পারেন, অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই। কিন্তু যে জ্বর 3 দিন 4 দিন 7 দিন পেরিয়ে গেল, এখনো ভালো হচ্ছে না, এটাকে কিন্তু আমরা ধরেই নেব যে এটা ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়েছে, সুতরাং অ্যান্টিবায়োটিক লাগবে। তো প্যারাসিটামল খাচ্ছেন, ওটার অ্যাকশনে সাময়িকভাবে ব্যথা কমছে, গায়ে ব্যথা কমছে, কিন্তু রোগটা কিন্তু হয়তো থেকেই যাচ্ছে। আপনি প্যারাসিটামল বাদ দিয়ে যদি জ্বর থার্মোমিটারে পান, তাহলে বুঝতে হবে যে রোগটা আছে, এটার জন্য অ্যান্টিবায়োটিক লাগবে। কোনটা লাগবে আমি বলবো যে 14 দিনের জ্বর, এটা আমার মনে হয় ডাক্তারের শরণাপন্ন হয়ে পরীক্ষা নিরীক্ষা প্রয়োজনে করে নিয়ে তারপরে চিকিৎসা করা ভালো। তবে একটু বলবো যে যেহেতু সর্দি কাশির কথা বলছেন, তাহলে সম্ভবত আপনার ফুসফুসে একটা ইনফেকশন আছে, যেটা ওষুধ দিলেই ভালো হয়ে যাবে। ওষুধ দিলে ভালো হয়ে যাবে স্যার। এই ক্ষেত্রে আমরা যেমন বলছি যে অনেকে আছে যে জ্বর, তো আপনি বললেন যে মানে ভাইরাল ইনফেকশনের জ্বর 4 থেকে 5 দিন, কিন্তু অনেকে তো অস্থির হয়ে যায় যে একটা তার বাচ্চার 1 দিনের 2 দিন জ্বরেই সে অস্থির হয়ে যায় যে তাকে ওষুধ খাওয়াতে হবে, না পা দিয়ে কতদিন জ্বর থাকবে। তো আবার দেখা যাচ্ছে যে সে সাথে সাথে এই জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। আবার এখন আমাদের ঢাকা শহরে যে জ্বর দেখা যাচ্ছে চিকুনগুনিয়া জ্বর, ডেঙ্গু জ্বর, তো সেক্ষেত্রে তো জ্বরটা অনেক দিনই এক্সটেন্ড করছে, তো সেক্ষেত্রে কি করবেন? না, এক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, জ্বর কি কারণে হচ্ছে এটা কিন্তু শুধু ডাক্তার না, সাধারণ জনগণের একটা আইডিয়া হয়ে যায়। কেমন করে হয়ে যায় যে এই সিজনে কোনটা সাধারণত সবার ঘরে ঘরে হচ্ছে। তো এই সিজনে এক্সাম্পল দিচ্ছি যে চিকুনগুনিয়া পত্রপত্রিকা পড়েছেন, ডেঙ্গু এককালে অনেক দেখা দিত, এই বছরে ডেঙ্গুর থেকে তুলনায় অনেক গুণ বেশি চিকুনগুনিয়া জ্বর আমরা পাচ্ছি। এটার কারণ হচ্ছে ভাইরাস, যেটা মশার কামড়ের মাধ্যমে ঢোকে। এবং আমরা মোটামুটি জানি যে ভাইরাস যেটা, সেটা বডি রেজিস্ট্যান্স এমনি ভালো হবে, অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তা নাই। তো সেই জন্য আমি বলবো যে ব্যস্ত না হয়ে 2-4 দিন প্যারাসিটামল দিয়ে দেখেন। যদি রোগী খুবই দুর্বল হয়ে পড়ে, খুবই অসুস্থ হয়ে পড়ে, তাহলে ডাক্তারকে দেখান, তা নাহলে এটাতেই হয়তো ভালো হয়ে যাবে। এই যে চিকুনগুনিয়ার কথা বলা হলো, এটা 4 থেকে 5 দিনের বেশি জ্বরটা থাকবে না, এবং সঙ্গে প্রচণ্ড গিরা ব্যথা থাকবে। মানে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অনেকটা মানে সবাই বুঝে ফেলেন, আমরা তো অবশ্যই বলতে পারি যে তীব্র জ্বর হঠাৎ করে উঠবে, গিরায় গিরায় ব্যথা, খোড়ায় খোড়ায় হাঁটা, কারো কারো লাল লাল শরীরে র্যাশ, এগুলো দেখা দেয়, এটা চিকুনগুনিয়া। আপনি নিশ্চিন্ত মানে জানতে পারবেন যে এটা 4 দিন গেলে জ্বর চলে যাবে, কোনো দরকার নেই অ্যান্টিবায়োটিকের। তো এভাবে আমরা বুঝি, এভাবে বুঝতে পারি। আচ্ছা স্যার, আরেকটা জিনিস যে আপনি বলছিলেন যে সাধারণ জনগণের একটা এরকম মানে যে কোনো জায়গায় অ্যান্টিবায়োটিক তো ওই যে নাক দিয়ে ঢুকতে পারে, নিঃশ্বাসের মাধ্যমে ঢুকতে পারে। তো অনেকে আপনি যে অনেকের সময় দেখা যায় যে অনেক হসপিটালে ছোট বাচ্চাদের নিতে দেয় না, এটা কি কারণে নিতে দেয় না? আমরা জানি যে হসপিটালে গেলে এক ধরনের ইনফেকশন অনেক সময় হতে পারে, এই ব্যাপারে কিছু বলবেন? হসপিটালের ব্যাপারে ভালোই প্রশ্ন করেছেন, ধন্যবাদ সেজন্য। বাচ্চাদের 12 বছরের নিচের বাচ্চাদের ইমিউনিটিটা ওইভাবে গ্রো করে না, এবং হসপিটালে যেসব পেশেন্টরা থাকে সেসব পেশেন্টদের মধ্যে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া থাকে, আইদার ইন দি ফর্ম অফ ইনফেকশন, অথবা তারা ক্যারি করছে কিন্তু তার অসুখ হচ্ছে না। তো এই ধরনের ব্যাকটেরিয়া যদি বাচ্চাদের মধ্যে সংক্রামিত হয় হাসপাতালে যাওয়ার ফলে, তাহলে পরে সেটা চিকিৎসা করাটা খুব কঠিন হয়ে যায়, আমরা আগেই বলেছি। সেই জন্য আমরা সাজেস্ট করব আপনারা বাচ্চাদের হসপিটালে নেবেন না, 12 বছরের নিচের বাচ্চাদের হাসপাতালে নেবেন না। জি, আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি বনিয়ামিন বলছিলাম ফরিদপুর থেকে। জি, ওয়ালাইকুম সালাম, প্রশ্নটি বলুন। জি, আমার পিঠে ওই ছোট ছোট ব্রণের মতো হয়তো ওই পুজ হইতো সাথে। জি, তো আমি সদর হাসপাতালে গিয়েছিলাম, ওইখান থেকে আমাকে ওই ফ্লুক্লোক্সিন জাতীয় অ্যান্টিবায়োটিক দিয়েছিল। জি, তো ওটা খাওয়ার পরে আমার 1 মাস ঠিক হয়, তারপরে আবার আমার ওই সমস্যাটা আবার হয়, আবার যাই, আবার ওই একই অ্যান্টিবায়োটিক দেয়। তো আমার প্রশ্ন ছিল, বারবার এই অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে আমার শরীরে কোনো ক্ষতি হবে? জি, ধন্যবাদ দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। আপনার এই প্রশ্নের উত্তরটা আমরা একটা বিরতির পর দিচ্ছি। সময় হলো একটি বিরতির, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন।
দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ। আমরা আজ কথা বলছি কথায় কথায় অ্যান্টিবায়োটিক এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস.এম. আবু জাফর এবং ডাক্তার এম.এ. আজহার। স্যার, বিরতিতে যাবার আগে একজন দর্শক ছিলেন আমাদের সাথে, ওনার বিষয়ে যে ওনার স্কিনে ইনফেকশন মনে আছে। দর্শক, আপনার প্রশ্ন ছিল যে আপনার পিঠে অনেকগুলো ফোড়া হয়েছিল, আপনি ফ্লুক্লক্স খেয়েছেন, ভালো হয়ে গিয়ে আবার হয়েছে, এরকম বারে বারে হচ্ছে। তো এটা আমি বলবো যে বারে বারে যদি হয় তাহলে একটা হতে পারে যে আপনার অ্যান্টিবায়োটিকের কোর্সটা কম ছিল, হয়তো আংশিক ভালো হয়েছিল, কিছু রয়ে গেছিলো, সেখান থেকে আবার হয়েছে। আরেকটা হতে পারে হাইজিন মেনটেন হচ্ছে না, বাসায় হয়তো কাপড় টাপড় যেভাবে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, প্রতিদিন সাবান দিয়ে গোসল করা, এগুলো হতে হচ্ছে না। আর আরেকটা শেষ কথা বলবো যে ডায়াবেটিস আছে কিনা একটু চেক করবেন, কারণ ডায়াবেটিস থাকলে আপনার এইরকম ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো তাহলে এভাবেই করবেন, আগামীতে ডায়াবেটিস চেক করবেন, ওষুধের কোর্স কমপ্লিট করবেন এবং হাইজিন, সাবান দিয়ে গোসল করবেন, কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহার করবেন, বিছানা চাদর টাদর এগুলো। একটু অ্যাড করতে চাই এই প্রশ্নের সাথে। প্রফেসর আজহার পুরোটাই কভার করেছেন। যেহেতু আমি সার্জন, সেজন্য সার্জিক্যাল পার্সপেক্টিভে একটু বলতে চাই যে আপনার এই যে ফোড়াগুলো বা ব্রণগুলো অনেক সময় হয় কি আমাদের স্কিনের মধ্যে সোয়েট গ্ল্যান্ড থাকে, সেই সোয়েট গ্ল্যান্ডটা থেকে সোয়েটটা আমাদের ঘামটা বের হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এই গ্ল্যান্ডগুলো অনেক সময় মুখটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গিয়ে বারবার ইনফেকশন হতে পারে। তো সেটা যদি অ্যান্টিবায়োটিকে বারবারে আপনার কোর্স কমপ্লিট করার পরে আপনার যদি ডায়াবেটিস না থাকে, তারপরেও যদি হতে থাকে, সেই ক্ষেত্রে আপনারা একটা সার্জিক্যাল কনসালটেশন নিতে পারেন যে এই জিনিসটাকে কেটে বের করে ফেলতে হবে কিনা, সেই জিনিসটা আপনার করতে হবে। স্যার, আমরা বারে বলছি অ্যান্টিবায়োটিক খাওয়ার কথা, অ্যান্টিবায়োটিক খাওয়ার কথা, যে ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক খেতে হবে এরকম। তো ইনফেকশনটা যদি আমরা প্রতিরোধী করতে পারি তাহলে তো অ্যান্টিবায়োটিকের প্রশ্ন আসছে না। সেক্ষেত্রে যেমন দেখা যায় হ্যান্ড ওয়াশের একটা ব্যাপার আছে, আমরা যদি প্রপারলি হ্যান্ড ওয়াশ করি, স্যার এই ব্যাপারে হ্যান্ড ওয়াশের ব্যাপারে কিছু বলবেন? ধন্যবাদ। আপনার প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এবং আপনি প্রথমেই বলেছিলেন যে আমরা কি এমন একটা পর্যায়ে যাচ্ছি যে আমার একটা সাধারণ ইনফেকশন হলে আর কোনো অ্যান্টিবায়োটিকে ভালো হবে না, সেরকম একটা অবস্থার মধ্যে যদি আমরা যাই তাহলে পরে কিন্তু আমরা একটা খুবই একটা কঠিন সমস্যার মধ্যে পড়ব। সেই সমস্যাটা থেকে উত্তরণের জন্য আমাদের কি কি করা উচিত? আমি প্রথমে বলেছিলাম যে আমাদের কিছু জিনিস মেনটেন করা উচিত। আপনি ছোট বাচ্চাদের হসপিটালে নিচ্ছেন না, আপনার কাশিটা থুতুটা রাস্তার মধ্যে ফেলছেন না, আপনার যেসব ব্যাকটেরিয়াগুলো, আমরা দুইটা ব্যাকটেরিয়া নাম আমরা এখন পর্যন্ত জানি, যেমন একটাকে আমরা MRSA বলছি, ম্যাথিসিলিন রেজিস্ট্যান্ট স্টাফ অরিয়াস। এই জিনিসটা আমাদের স্কিনের মধ্যে থাকে, আমাদের নাকের মধ্যে থাকে। অনেকের এইগুলো অনেক সময় উন্নত বিশ্বে পরীক্ষা করে দেখা গেছে যে 100 জনের মধ্যে 2 জনেরই কিন্তু আছে, তার ইনফেকশন হচ্ছে না। আমরা বলি তার কমন সেল হিসেবেই আছে, ওটা নাকের মধ্যে আছে কিন্তু কোনো ইনফেকশন করছে না। সে নাকে একটু হাত দিল, দেওয়ার পরে সে একটা রোগীর গায়ে হাত দিল, দেওয়ার পরে সে কিন্তু তাই সেই একটা রেজিস্ট্যান্ট একটা খারাপ ব্যাকটেরিয়া ট্রান্সমিট করে দিল। রোগীটা ইমিউনোসাপ্রেসিভ, যিনি যেটা একটু পরে বলবেন হয়তো যে ইমিউনোসাপ্রেশনটা কি। তো সেই রোগীকে ট্রান্সমিট করে দেওয়ার পরে দেখা গেল যে ওইটা ইনফেকশনটা খুব ফ্লেয়ার আপ করলো। তাহলে এটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? আমরা যদি হ্যান্ড ওয়াশটা করে ফেলি আমাদের নাকে হাতে দেওয়ার পরে, বা আমি রোগীকে টাচ করার আগে যদি হাতটা আমি ধুয়ে নেই, আমি যদি আইসিইউর পেশেন্ট দেখতে যাই সেক্ষেত্রে যদি আমি ক্যাপ মাস্কটা পরে নেই, তারপরে এগুলো আমরা প্রিভেন্ট করতে পারি। এবং আমি হাসপাতালে যারা স্টাফ মেম্বার আছে লাইক নার্স, আয়া, ডক্টরস, সবার জন্য আর একটা সাজেশন হচ্ছে আপনি একটা রোগী দেখার পরে অবশ্যই হাতটা ধুয়ে ফেলবেন। যারা চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করছেন ডাক্তার সাহেবরা, তাদের জন্য বলবো যে আপনি একটা রোগী এক্সামিন করার পরে আপনি দয়া করে হাতটা ধুয়ে ফেলবেন, ধুয়ে শুকায়া দরকার আপনি হ্যাক্সিসল দিয়ে শুকায় নিয়ে তারপরে আপনি আরেকটা রোগী এক্সামিন করবেন, যেন একজনের ইনফেকশনটা আরেকজনকে আমি যেন ট্রান্সমিট করে না দেয়। হেলথ কেয়ার প্রফেশনাল যারা, তারা যেন একটা ইনফেকশন আরেকজনকে ট্রান্সমিট করে না দেয়, সেই জিনিসটা আমাদের দিকে খুব লক্ষ্য রাখতে হবে। আমরা হসপিটালে অনেক সময় দেখেছি যে একটা পেশেন্টকে কেয়ার নেওয়ার পরে সে গ্লোভস পরে আছে, সেই গ্লোভস নিয়ে আবার দরজার হ্যান্ডেল ধরছে, সেটা নিয়ে অন্য কাজ করছে। আমরা সবই জানি, কিন্তু আমাদেরকে জনসচেতনতা মানে আমাদের নিজেদের ইমপ্লিমেন্টেশনটা যে কিভাবে প্রয়োগ করব, এই জিনিসটা আসলে হয়ে ওঠে না। দেখা যায় যে একজন পেশেন্টকে আমরা ধরলাম, আমরা জানি যে আসলে আরেকজনকে দেখা যায় সময়ের অভাব, আমাদের অনেক কিছুরই অভাব থাকে, এই কারণে আসলে হয়ে ওঠে না। ঠিক বলেছেন স্যার। যেটা আপনাকে বলছিলাম যে অ্যান্টিবায়োটিক কথা তো আমরা বুঝতে পারছি যে অ্যান্টিবায়োটিক হবে, আবার কিছু ওষুধ আছে যেমন আমরা খুব কমনভাবে সবাই জানি স্টেরয়েড, এবং আমাদের অনেকে গ্রাম দেশে অনেকে খায় লাল বড়ি ব্যথার জন্য, যেটাকে ডাইক্লোফেনাক বলা হয়।
তো এই ধরনের ওষুধ কি মানে ডাক্তারের পরামর্শ ছাড়া খেলে কতটুকু ক্ষতিকর প্রভাব ফেলবে? আচ্ছা, ধন্যবাদ। এতক্ষণ যেমন আমরা অ্যান্টিবায়োটিকের অপব্যবহার নিয়ে আলোচনা করেছি, সেরকমই গুরুত্বপূর্ণ ইস্যু একটা বলেছেন লাল রঙের বড়ি বা ডাইক্লোফেনাক। এটা হলো পেইন কিলার, আমরা বলি বেদনানাশক ওষুধ। তো এটারও কিন্তু অনেক রকম কুপ্রভাব আছে, যেটা যদি আমরা ঠিক মতো না খাই। আরেকটা ওষুধের নাম বলেছেন যে স্টেরয়েড, এই যে যেমন প্রেডনিসোলোন আছে, হ্যাঁ, ওরাডেক্সন আছে, তার বেটনারান আছে, যাই হোক। তো এগুলো কিন্তু শরীরে অনেক ক্ষতি করে এবং এগুলাও সঠিক ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আমি খালি একটা বলবো যে ডাইক্লোফেনাক বা ভল্টারেন, অনেকে ট্রেড নাম এটা ভালো চেনেন, হ্যাঁ, ক্লোফেনাক, ভল্টারেন, হ্যাঁ। তো এগুলো ব্যথাতে আমরা ব্যবহার করি। ব্যথার ওষুধের ব্যাপারে আইডিয়াল হলো যে যতটুকু মিনিমাম, কম যতটুকু না হলেই নয় ততটুকু দাও। অতিরিক্ত দিলে একদিকে পেটে যেমন পেপটিক আলসার হতে পারে, অন্যদিকে এটা কিডনি ক্ষতিকর পর্যায়েও নিতে পারে। তো সেই জন্য এগুলো ব্যাপারে সচেতন হতে হবে। আর স্টেরয়েডের ব্যাপারে বলবো যে এটা হলো শরীরের প্রতিরোধ ক্ষমতাটাকে দমিয়ে দেয়। তাহলে হবে এটা কি, আমি যদি এটাকে প্রয়োজন ছাড়া ব্যবহার করি, এটা জীবন রক্ষাকারী ওষুধ, প্রয়োজন অবশ্যই দিতে হবে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করলে শরীরের প্রতিরোধ ক্ষমতাটা দমন হয়ে থাকবে, সুতরাং যে কোনো ইনফেকশন, সংক্রমণ তাকে আক্রমণ করতে পারে। আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, আপনি খুব সংক্ষেপে বলবেন এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধে নীতি নির্ধারকদের কি ভূমিকা? নীতি নির্ধারকদের বড় ধরনের ভূমিকা আছে। আমি সাজেস্ট করতে পারি যে আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রি, আমাদের প্রান্তিক এলাকার লোকজন সরাসরি ডাক্তারের সংস্পর্শে আসতে পারে না। সেক্ষেত্রে একটা পলিসি করা উচিত এভাবে যে আমাদের দেশে এখন পল্লী চিকিৎসক আছে, এছাড়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে ডাক্তাররা ট্রেনিং করে তারাও সেবা দিচ্ছে। তো তাদেরকে একটা পলিসি করে দেওয়া যে এই অসুখ হলে এই অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে, এবং সেখানে লক্ষ্য রাখতে হবে যেন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মিসইউজ না হয়, তারা যেন ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকটা ইউজ করে, এবং এই কটা দিন ইউজ করার পরে যদি তার অসুখ ভালো না হয় সে যেন অবশ্যই রেফার করে, একটা রেফারাল সিস্টেম ডেভেলপ করতে হবে। গ্রাম থেকে অবশ্যই সে থানা হেলথ কমপ্লেক্স, থানা কমপ্লেক্স থেকে জেলা হেলথ রেফারাল সিস্টেমটা ডেভেলপ করতে হবে, যাতে করে ওই গ্রামের মানুষটা অ্যাটলিস্ট যেন জানে যে আমার এরপরে ওখানে যেতে হবে। এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের হসপিটালে ডক্টরদের জন্য প্রত্যেকটা হসপিটালের একটা অ্যান্টিবায়োটিক পলিসি থাকতে হবে। আমার হাসপাতালে কি কি রোগী আসে, আমার হাসপাতালে যদি আমি মনে করেন কিডনি ডায়ালাইসিসের ইউনিটে আমার কি অ্যান্টিবায়োটিক পলিসি হবে, আমার সার্জিক্যাল ইউনিটে আমি একটা আলাদা করে পলিসি কোলিসিস্টেক্টমি আমি করি, আমার কি প্রফিল্যাক্টিক অ্যান্টিবায়োটিক হবে, আমার কি ডোজ হবে, আমি কটা দিতে পারবো, সেইভাবে আমাদের একটা হসপিটালের অ্যান্টিবায়োটিক পলিসি হতে হবে। এখানে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর, মাইক্রোবায়োলজিস্ট, দি কনসালটেন্ট ইনভলভ হয়ে একটা টিম করে আমরা একটা অ্যান্টিবায়োটিক পলিসি করব ফর দি হসপিটাল। ধন্যবাদ স্যার, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে দর্শকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য, আর আপনাদের ঈদের আগাম শুভেচ্ছা। ঈদ মোবারক। দর্শকদের ঈদ মোবারক, এবং আমাদেরকে ডেকে এনেছেন সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ। আমরা আজ কথা বলছিলাম কথায় কথায় অ্যান্টিবায়োটিক এই বিষয় নিয়ে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বর্তমান চিকিৎসা বিজ্ঞানের অন্যতম প্রধান সমস্যা। এর কারণে কিছুদিন পর পর নতুন অ্যান্টিবায়োটিক ডিজাইন করতে হচ্ছে। অনেক অ্যান্টিবায়োটিক বাজার থেকে উঠে গেছে, তাদের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। সেই ঐতিহাসিক পেনিসিলিনও এখন আর নেই, একের পর এক জেনারেশন পার করছে। তাই আমাদের এখনই সতর্ক হতে হবে, ভুল অ্যান্টিবায়োটিক ব্যবহারে আমাদের এখনই সতর্ক হয়ে অন্যকে সতর্ক করতে হবে। আজ এখানেই শেষ করছি, সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।